এট প্রেজেন্ট আমরা কিন্তু প্রচুর সময় ব্যয় করে ফেলেছি, অর্থাৎ 100% সময়ের মধ্যে 100% সময় কিন্তু আমরা ব্যয় করে ফেলেছি। তাই কিন্তু আর সময় ব্যয় করার সময় নেই। আমাদের কিন্তু সামনেই থার্ড সামেটিভ তথা বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষায় যদি 100% না মার্কস পায়, তাহলে কিন্তু এই আমাদের 100% সময়টা ব্যয় করা কিন্তু বৃথা হয়ে যাবে। আমাদের কিন্তু এই উৎসবের মাস চলছে, আর এই উৎসবের মাসে কিন্তু আজকেও একটা উৎসব, আজকে কিন্তু ভাতৃদ্বিতীয়া। সব দিদিরা বোনেরা কিন্তু ভাইদের কপালে ফোঁটা দেবে, কিন্তু তার মধ্যে থেকে এই আনন্দ উপভোগ করব। আর কিন্তু সামনে একটা পুজো রয়েছে কি না, জগদ্ধাত্রী পুজো, এটাও কিন্তু ব্যয় করব। কিন্তু ব্যয় করার পরেও কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে, আমাদের কিন্তু থার্ড সামেটিভ খুব কাছেই, অর্থাৎ স্কুল খুললেই কিন্তু আমাদের থার্ড সামেটিভ। তাই আমি বলবো যে আর সময় ব্যয় না করে এই সময়টা, যে সময়টা আমরা ব্যয় করে ফেলেছি, অর্থাৎ সেই সময়টার মধ্যে কি করেছি আমরা, না ঠিকঠাক খেয়েছি, না ঠিকঠাক ঘুমিয়েছি, না ঠিকঠাক পড়াশোনা করেছি, কোনো কিছুই কিন্তু ঠিকঠাক করিনি। তাই কিন্তু আমি বলবো আজ থেকে কিন্তু তোমরা কি করবে না, 100% সময়টা কিন্তু পড়াশোনার খাতে ব্যয় করবে। তা না হলে কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় কিন্তু ভালো নম্বর পাবে না। আর এই ভালো নম্বর পেতে গেলেই কিন্তু তোমাদের কি করতে হবে, কিন্তু ভালো করে পড়তে হবে। এই পড়াশোনার জন্যই আজকে কিন্তু এই ভূগোল শিক্ষক অষ্টম শ্রেণীর, এই অষ্টম শ্রেণী থেকে কিন্তু আজকে শেয়ার করব। কি শেয়ার করব না, আমাদের কোশ্চেন সাজেশন শেয়ার করব। অর্থাৎ এই কোশ্চেন সাজেশন যদি আমরা শেয়ার করে দিই, তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে। তোমরা কিন্তু পড়েছো, সকলেই পড়েছো, কম বেশি সবাই পড়েছে, কিন্তু তাই মনে হচ্ছে না যে পড়েছি সবই, কিন্তু সবই তো কেমন যেন আবছা আবছা মতো মনে হচ্ছে। এই আবছা ভাবটা দূর করার জন্যই কিন্তু একটা সাজেশন দরকার আছে। আর এই সাজেশনটাই কিন্তু আমি যেটা শেয়ার করবো সেটা কিন্তু 100% কমন, অর্থাৎ এইখান থেকে কিন্তু 100% কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো যে সেই 100% কোশ্চেন পাওয়ার জন্য বা 100% সাকসেস পাওয়ার জন্য যা যা কিছু করণীয় সেইগুলো করি। দেখো, 100% সময় ব্যয় করতে গেলে কিন্তু আমাদের 100% সময়টা কাজে লাগাতে হবে। তাহলে এই 100% সময় যে কাজে লাগাবো কিসের মধ্যে দিয়ে, অর্থাৎ এই দেখো ভূগোল শিক্ষক অষ্টম শ্রেণী ছায়া প্রকাশনী, এই বই থেকে কিন্তু আমি শেয়ার করব। আর এই পাতাগুলো যে পাতা থেকে আমি শেয়ার করব, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই থেকে, অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টার থেকে কিন্তু ছোট বড় মিলিয়ে সব ধরনের কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সবারই কিন্তু আসবে, অর্থাৎ যে কোনো স্কুলে যে, অর্থাৎ একটা স্কুলে এক এক রকম ভাবে কোশ্চেন করে। তাই আমি বলবো যে কোশ্চেনটা কিন্তু একরকম হবে না মাধ্যমিকের মতন, বা একই রকম কোশ্চেন সব স্কুলে হবে না, সবাই স্কুলে কিন্তু আলাদা রকম ভাবে কোশ্চেন করবে। সেই জন্য কিন্তু আমি অনেক রকম কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, সেইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। প্রথমে চলে যাবো আমরা 30 পাতায়। দেখো 30 পাতায় গিয়েই 28 পাতা 29 পাতা থেকে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন করেছি। দেখো 30 পাতায় গিয়ে দেখো যে কোশ্চেনগুলো শেয়ার করব, সেই কোশ্চেন দেখো অগ্নুদ্গম কি, এই অগ্নুদ্গম কি এর উত্তরটা কিন্তু এখানেই রয়েছে, আর এর পাশে এখানটা রয়েছে, এখান থেকে কিন্তু শেয়ার করে নেবে। তারপরে দেখো পাত কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। তারপরে দেখো মৃত আগ্নেয়গিরি কাকে বলে। তোমাদের শুধু কোশ্চেন দরকার, আর যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বই থেকেই কিন্তু প্রশ্নগুলো দাগিয়ে নেবে, আর যাদের কাছে এই বই নেই তারা কিন্তু কি করবে, একটা স্ক্রিনশট তুলে নেবে। আমি স্ক্রিনশট তুলে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তোমরা সবাই স্ক্রিনশট তুলে নেবে। এবার দেখো সম তীব্রতা রেখা কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। তার অগ্নুৎপাতকে এই ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব এই পরের পাতায়, দেখো এই সূচার রেখা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে দেখো প্লিউম কি, হ্যাঁ প্লিউম কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো অভিসারী পাত সীমা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাতে চলে যাবো 33 পাতাতে, দেখো পাত সঞ্চালন বলতে কি বোঝো, বলতে আমরা বুঝতে পারি কেন, অর্থাৎ পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, সরি, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নবীন ভঙ্গিল পর্বত, হ্যাঁ ভঙ্গিল পর্বত নবীন কেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে যাব আমরা পরের দিকে, আরো পরের দিকে যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, দেখো এখানে কোশ্চেন সিলেক্ট করেছি। এই কোশ্চেনগুলো কিভাবে হিমালয়ের উচ্চতা ক্রমশ বাড়ছে, অর্থাৎ হিমালয়ের উচ্চতা ক্রমশ কেন বাড়ছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা পড়বে। অর্থাৎ অগ্নুদ্গমের সাথে পাত সীমানার সম্পর্ক কিরূপ, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন চলে যাব পরের পাতাতে গিয়ে দেখো অনেক কোশ্চেন শেয়ার করেছি। দেখো এখানে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আগ্নেয়গিরি কাকে বলে, আগ্নেয়গিরি কাকে বলে, আগ্নেয় পর্বত কিভাবে তৈরি হয় বা গঠিত হয়, ভেরি ইম্পর্টেন্ট। এর কিন্তু উত্তরটা এই পাশে রয়েছে, এখান থেকে কিন্তু দেখে নেবে।
তারপর দেখো এই পাতাতে এসে দেখো এই অগ্নুৎপাতের কুফলগুলি আলোচনা করো। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন যে ভূমিকম্পের ফলাফল বর্ণনা করো, অথবা ভূমিকম্পের প্রভাব সংক্ষেপে আলোচনা করো, অথবা ভূমিকম্পের দ্বারা কিভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। এটা কিন্তু অনেক রকম ভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু সেইভাবে বুঝিয়ে করবে, যে ছেড়ে দেবে না কিন্তু কোশ্চেনগুলোকে। আচ্ছা, তো তারপরে চলে যাব, দেখো এখানে রয়েছে যে ভূমিকম্প চলাকালীন কি কি করা উচিত, অনুচিত তা আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু। তারপরে কোশ্চেন দেখো এখানে রয়েছে যে বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি রূপে ভূতাপ শক্তির তাৎপর্য সম্পর্কে তোমার মতামত লেখো। তারপরে দেখো এই কোশ্চেনটা দেখো ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা দেখো ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া সম্ভব, যদি সম্ভব হয় তা কিভাবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাবো এখানটা যে ভূমিকম্প থেকে রক্ষা পেতে গেলে কি কি করা উচিত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানটায় উত্তর আছে। এবার চলে যাব পরের পাতাতে গিয়ে খানিকটা একটা দুটো লাইন এখানে উত্তরটা রয়েছে, এখান থেকে কিন্তু একটু দেখে নেবে এখানে। আচ্ছা, তারপরে দেখো এই সিসমোগ্রাফ যন্ত্র কি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নিচে একটা রয়েছে দেখো রিক্টার স্কেল কি, রিক্টার স্কেল সাহায্যে কি করা যায়। তারপর দেখো এখানে দেখো উষ্ণ প্রস্রবণ, ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বর। তারপর দেখো এখানে দেখো গিজার কি, তারপরে সুনামি কি, এটা কিন্তু এগুলো কিন্তু টিকা টাইপ কোশ্চেন আসতেই পারে, এখান থেকে ঠিকঠাক করে লিখবে কিন্তু, টিকা টাইপ কোশ্চেন 2-4 লাইন লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। তারপর দেখো এখানে চলে এসে এই পাতাতে দেখো ভূমিকম্প ও ভূ আলোড়নের পার্থক্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এই পি ও এস তরঙ্গের পার্থক্যগুলি লেখো। তারপর দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপরে দেখো অভিসারী বা অপসারী ও নিক্ষেপ পাত সীমানা পার্থক্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আমরা 54 পাতাতে চলে যাব, 53-54 পাতাতে চলে যাব। 54 পাতাতে একটা কোশ্চেন আছে, হ্যাঁ দেখো এখানে একটা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন আছে যে পৃথিবীর অধিকাংশ মঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে তা পাত সঞ্চালন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু পড়বে, এইখান থেকে কিন্তু পুরোটা এই পাতা পর্যন্ত পুরোটাই লেখা আছে উত্তরটা, তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, তারপরে দেখো ভূমিকম্পের কারণ কি, অর্থাৎ ভূমিকম্পের কারণ কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পাতাতেই আছে। তারপরে এই পাতাতে কিছুটা উত্তর এইখানে রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা তুলে নেবে, আমি ছবি তোলার ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে তুলে নেবে। তারপরে আমরা চলে যাব 71 পাতায়, সরাসরি 71 পাতায় চলে যাব। 71 পাতায় গিয়ে দেখো 71 পাতা দেখো 71 পাতায় যে কোশ্চেনগুলো আছে, শিলা কাকে বলে। তারপরে দেখো পরের দিকে রয়েছে, দেখো এখানে রয়েছে যে আম্লিক শিলা কাকে বলে। তারপর দেখো খনিজ কাকে বলে। তারপরে দেখো এই পাতাতে হচ্ছে মিনারেলস কি। তারপরে কোশ্চেন দেখো আগ্নেয় শিলা কাকে বলে। এই পাশে হচ্ছে জিপসাম কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, জিপসাম কি। তারপরে কি 19 নম্বর দেখো কোয়ার্টার্স কি, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব আমরা পরের পাতার দিকে, পরের পাতায় দেখো এখানে কতগুলো আছে যে আগ্নেয় শিলা সৃষ্টি হয় কি রূপে, ভেরি ইম্পর্টেন্ট। পাললিক শিলাকে প্রাপ্ত শিলা বলা হয় কেন। তারপরে দেখো পরে কোশ্চেন দেখো সংক্ষিপ্ত কোশ্চেন যে কয়লা এক ধরনের পাললিক শিলা, ব্যাখ্যা করো। তারপরে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ গোলাকার হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। এবার তারপরে দেখো ফেলসপার কি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই পাতাতে আসবো যে পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, ইম্পর্টেন্ট। তারপরে দেখো আগ্নেয় শিলা জীবাশ্ম থাকে না কেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানটায় রয়েছে যে সমুদ্রের ধারে হেঁটে বেড়ালে দেখবে প্রচুর বালি দিয়ে গঠিত ভূভাগ, উপকূল ভাগ, পুরীতে এই বালি দিয়ে ভাস্কর্য বানানো হয় বলতো ওই সমুদ্রের ধারে এত বালি কোথা থেকে এলো। তারপর দেখো রাজস্থানের মরুভূমিতে ভালো চাষ হয় না, আবার দেখো আমাদের সুন্দরবনে ভালো চাষ হয় না, বলতো আমরা বেলেমাটি নোনামাটিতে খুব বেশি চাষাবাদ করতে পারি না কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাব আমরা পরের দিকে দেখো ব্যাসাল্ট শিলায় গঠিত মাটির রং কালো কেন। তারপরে এই পাতাতে দেখো কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের কোথায় লবণাক্ত মাটি দেখা যায় কেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো রাজস্থানের মরু অঞ্চলে বেলে মাটি দেখা যায় কেন। তারপর দেখো এই পাতাতে দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর এখানে আর নেই, পরের পাতার দিকে চলে যাব। পরের পাতায় এখানে দুটো কোশ্চেন আছে, দেখো এই আগ্নেয় শিলায় খনিজ তেল পাওয়া যায় না কেন, পাওয়া যায় না কেন। তারপর দেখো রূপান্তর শিলার বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাবো আমরা পরের পাতায় দিয়ে গিয়ে 86 পাতায় চলে যাব। 82 পাতায় এখানে একটা কোশ্চেন আছে, দেখো পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা শ্রেণী বিভাগগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা
86 পাতায় এখানে আর কোশ্চেন নেই। এবার সরাসরি চলে যাব 108 পাতাতে। দেখো 108 পাতাতে চলে যাব। 108 পাতা, 108 পাতাতে গিয়ে কোশ্চেন আছে, দেখো 108 পাতা পেয়ে গেছে। যে সমুদ্র বায়ুর কয়েকটি বৈশিষ্ট্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই পাতাতে দেখো 109 পাতাতে গর্জনশীল 40, ভয়ঙ্কর পঞ্চশিরা এবং কর্কশ শব্দের 60 কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব। এবার চলে যাব পরের পাতার দিকে। পরের পাতার দিকে আরো কোশ্চেন শেয়ার করেছি। হ্যাঁ, কোশ্চেন শেয়ার করেছি। দেখো দেখো বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আজকে উত্তরটা কিছুটা এই পাতাতে কিছুটা সেখান থেকে তুলে নেবে। তারপরে চলে যাব এই দিকে। দেখো উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো এই কোশ্চেন, দেখো বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ুর প্রভাবে বৃষ্টি হয় সেই বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো এখানে আছে মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু উত্তরটা এই পর্যন্তই আছে। তারপর দেখো বাণিজ্য বায়ু কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই পাতাতে টিকা টাইপ কোশ্চেন আছে। দেখো স্থলবায়ু, সমুদ্র বায়ু, স্থানীয় বায়ু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথা কিন্তু। এবার চলে যাবে পার্থক্য স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। আর এখানে দেখো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর মধ্যে পার্থক্য। এই গেল এখানকার পাতায়। এবার চলে যাই 129 পাতায় চলে যাব। 129 পাতাতে চলে যাব। 129 পাতাতে দেখো পশ্চিমা বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্য উল্লেখ করো। 129 পাতা থেকে পরে পাতায় আছে কোশ্চেন। এখানে দেখো মেরুবায়ু কাকে বলে, মেরুবায়ু কাকে বলে এর শ্রেণীবিভাগ করে বৈশিষ্ট্য আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব পরের পাতার দিকে। 129 পাতা থেকে 136 পাতায় চলে যাব। 136 পাতায় একটা কোশ্চেন আছে। 36 পাতায় 136 পাতায় 136, 29 থেকে 34, 36 পাতায় 34 পাতায় এখানে কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো 156 পাতায় চলে যাব। 156 পাতায় গিয়ে 156 পাতা 55, 156 পাতা থেকে দেখো এখান থেকে আছে। দেখো শিশির ও কুয়াশা অদক্ষেপ নয় কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো মেঘ কাকে বলে, মেঘ কিভাবে সৃষ্টি হয়, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাবো এর উত্তরটা কিন্তু এখানে রয়েছে, প্রথম পর্বে এখানে কিন্তু রয়েছে, পরের পাতাতে আবার কিছুটা রয়েছে। পরের পাতা থেকে এখানে উত্তরটা কিন্তু এখান থেকে তুলে নেবে, একটু কয়েকটা লাইন মাত্র রয়েছে। তারপর ধরো সিরাস মেঘ সম্পর্কে লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাবো এই দিকে কিউবিলাস মেঘের বৈশিষ্ট্য লেখো। তারপরে চলে যাব আরো এইদিকে। এখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে যে টিকা টাইপ লেখো। টিকা টাইপ হচ্ছে শিলাবৃষ্টি, গুড়ি বৃষ্টি, ধোঁয়াশা আর কালবৈশাখী। এর কাটা কিন্তু এখান থেকেই নিয়ে নেবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাব এই পাতাতে। দেখো পশ্চিমী ঝঞ্ঝা, তারপরে ঘূর্ণবাতের অর্থাৎ ঘূর্ণাবাতের চোখ আমরা দেখেছি, চোখটা কোথায় কোথায় হয়, এই যে দেখো এখানটায়, যেখান থেকে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। আচ্ছা তারপরে চলে যাব যে বাষ্পীভবন ও ঘনীভবনের পার্থক্য। তারপর থেকে প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল, ভেরি ইম্পর্টেন্ট। শিশিরাঙ্ক আর হিমাঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব আমরা পরের দিকে। 165 পাতা হয়ে গেল। এবার চলে 193 পাতায় চলে যাব। আমরা সরাসরি 193 পাতায় চলে যাব। 193 পাতায় 193 পাতা 93 পাতা, হ্যাঁ 193 পাতা পেয়ে গেছি। এই পাতাতে চলে যাব, অর্থাৎ চ্যাপ্টারটা হচ্ছে জলবায়ু অঞ্চল। দেখো জলবায়ু অঞ্চল কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি, ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে যাবো এই পাতাতে। দেখো এই পাতাতে তিনটে কোশ্চেন শেয়ার করেছি। দেখো পৃথিবীর কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কাষ্ঠ শিল্প যেভাবে গড়ে ওঠেনি কেন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন যে ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন, এখানে উত্তরটা এখান থেকে রয়েছে, আর এখান থেকে খানিকটা উত্তর এখানে পর্যন্ত রয়েছে। এবার চলে যাবো আমরা পরের পাতা থেকে। পরের পাতা দেখে দেখো এখানে রয়েছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি কাকে বলে, তাহলে মৌসুমী জলবায়ুতে শীতকালে স্বল্প বৃষ্টিপাত হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। এবার টিকা টাইপ লেখো বান্টু। বান্টু একটা জাতি, এই জাতিগুলো দেখে মানুষগুলোকে দেখতেই বুঝতেই পারছো। আর এস্কিমো তো বরফের দেশের মানুষ, সেটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এখান থেকে পড়বে। আর এই পাশে রয়েছে রেড ইন্ডিয়ান, কাদের বলা হয়, রেড ইন্ডিয়ান। আর তারপর হচ্ছে টিউপিক কি, টিউপিক দেখো এস্কিমোদের একটা গ্রীষ্মকালে তাঁবুতে বসবাস করে, সেটাই টিউপিক। তারপরে নিশীথ সূর্যের দেশ।
এবার চলে আসবো নিশীথ সূর্যের দেশ, আচ্ছা হলো এবার আসবো মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট। এবার চলে যাব আমরা 193 পাতা, 101 পাতা, 106 পাতাতে চলে যাব, 106 পাতাতে চলে যাব, 106 পাতাতে, হ্যাঁ 106 পাতাতে চলে এসেছি। 106 পাতাতে চলে এসে দেখো এখানে কয়েকটা কোশ্চেন আছে, এখানে কয়েকটা কোশ্চেন আছে 106 পাতাতে, 106 পাতা থেকে, এই পাতা থেকে, হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ এই দেখো বলছে যে মানুষের জীবনযাত্রার উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তারপরে চলে যাব পরের পাতার দিকে, এখান থেকে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, এইখান থেকে কিন্তু এই প্রশ্নটার উত্তর এখান থেকে হবে কিন্তু কিছুটা, আর এই বাকি উত্তরটা এই পাতাতে রয়েছে, এই পাতাতে পুরোটা রয়েছে, এখানে দেখো। আর মৌসুমী জলবায়ু অঞ্চলের অর্থনৈতিক উন্নতি সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, এই পাতা থেকে একদম এই পর্যন্ত, অর্থাৎ এই পাতা পর্যন্ত, এই পাতাটা পুরোটাই কিন্তু এর উত্তরটা রয়েছে, এটা স্ক্রিনশট তুলে নেবে যাদের বই নেই। হ্যাঁ, তারপর চলে যাব আমরা আরো পরের দিকে, এখানে চলে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো, এখান থেকে কিন্তু এইটা আর এই পাতাটা তুলবে, আর এই উপর থেকে এইটুকু। হ্যাঁ, চলে যাব তারপরের দিকে, এবার পরের দিকে চলে এসে 117 পাতা, 117 পাতা থেকে 112 পাতা, 112 পাতা হয়ে গেছে। এবার চলে যাব 232 পাতা, 229, 30, 32 পাতা, এই 232 পাতায় চলে আসবে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, দেখো বহুমুখী নদী পরিকল্পনা কি, আর বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কি, ভেরি ইম্পর্টেন্ট। G20 কি, ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে G20। হ্যাঁ, এবার চলে যাব পরের দিকে, এখান থেকে পরিবেশ বান্ধব শক্তি কি, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে চলে যাব পরের পাতার দিকে, জলবায়ুর কেন্দ্র পরিবেশ কতখানি প্রভাব ফেলে, ভেরি ইম্পর্টেন্ট, এই পাতার দিকে চলে যাব, এখানে একটা কোশ্চেন রয়েছে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের সুবিধাগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট, এই উত্তরটা এই পাতাতে কিছুটা আছে, এখান থেকে কিন্তু কয়েকটা মাত্র লাইন এখানে লিখে নেবে। আচ্ছা, সবুজ বিপ্লবের নেতিবাচক দিকগুলি কি কি, ভেরি ইম্পর্টেন্ট, এটা এখানে শেষ, এইটুকুই। আচ্ছা, এই যে পর্যন্ত। আর দেখো এখানে পরের দিকে চলে যাব, এখানে দেখো রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভোপাল দুর্ঘটনা পড়ে নেবে ভালো করে। তার নিচে রয়েছে চেরনোবিল, হ্যাঁ চেরনোবিল দুর্ঘটনা, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাবো চেরনোবিলের কিছুটা অংশ এই পাশে রয়েছে, এখান থেকে কিন্তু পড়ে নেবে। তারপরে দেখো এখানে রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু। তারপরে দেখো উদ্দেশ্য, এখানে একটা রয়েছে উদ্দেশ্যটুকু এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো আর্সেনিক দূষণ কি, এটা কিন্তু এইটুকু। আর তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি, এইটুকু, এটা কিন্তু পরপর পড়ে নেবে। তারপর দেখো এই পাতাতে চলে আসবো ফাইলিন কি, ফাইলিনের ফলে কি কি হয়। আর দেখো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু পড়বে। চলে যাব আমরা পরের দিকে, 141 পাতা পর্যন্ত হয়ে গেছে, এবার চলে যাব আমরা 297 পাতায় চলে যাব, 243 পাতা হয়ে গেছে, 297 পাতায় চলে যাব, 297 পাতায় চলে যাব, 297 একদম সরাসরি 297 পাতায় চলে যাব, 297 পাতা, হ্যাঁ পেয়ে গেছি, হ্যাঁ 96, 97 এই পাতা থেকে আসবে উত্তর আমেরিকা, অর্থাৎ এই উত্তর আমেরিকা থেকে যে প্রশ্নগুলো আসবে দেখো, হ্যাঁ ওয়েল্যান্ড খাল কাটা হয়েছে কেন, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এইটুকু, ঠিক এইটুকু পড়বে, এখান থেকে নিচের থেকে এইটুকু, আর পরের থেকে এইটুকু। আর দেখো হ্রদ পঞ্চক কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব পরের দিকে, আরো পরের দিকে, এখানে পরের দিকে গিয়ে দেখো এখানে কোশ্চেন সিলেক্ট করেছি, কয়েকটা কোশ্চেন আছে নিশ্চয়ই। হ্যাঁ দেখো আমেরিকার পেরি অঞ্চলে দুগ্ধ শিল্প উন্নত কেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখান থেকে পড়বে। আচ্ছা, তারপরে চলে যাব পরের পাতার দিকে, এখানে একটা কোশ্চেন সিলেক্ট করেছি যে কানাডিয়ান সিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো, এটা কিন্তু। তারপরে এখানে কানাডিয়ান সিল্ড অঞ্চলের নদ নদী সম্পর্কে লেখো। তারপরে চলে যাব পরের পাতার দিকে, পরের পাতার দিকে গিয়ে এখানে আরেকটা পাতা আছে এর মধ্যে, হ্যাঁ দেখো এই পাতাতে দিইনি। আচ্ছা, চলে এসেছি পরের পাতাতে আরেকটা কোশ্চেন আছে, এই দেখো এখানে বলছে যে এই হ্রদ পঞ্চক আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা 306 পাতাতে হয়ে গেল, 316 পাতাতে চলে যাব, 313, 16, 316 পাতায় একটা কোশ্চেন আছে, দেখো উত্তর আমেরিকার জলবায়ুতে
বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি লেখো, অথবা উত্তর আমেরিকার জলবায়ুর ওপর প্রভাব সৃষ্টিকারী মূল উপাদানগুলি বা নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এখান থেকে পুরো এই পাতাটা পুরো পড়তে হবে। আচ্ছা, 316 পাতা চলে গেল, এবার 338 পাতা চলে যাবো আমরা। 338, 335, 38। হ্যাঁ, দেখো আন্দিজ পর্বত, এটি চলে আসবে দক্ষিণ আমেরিকায়। দেখো আন্দিজ পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে উত্তরটা এইটা, এখানে কিন্তু একটুখানি আছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, দেখো আমাজন অববাহিকার বলতে কি বোঝায়, আর এই অববাহিকা অঞ্চলে কি কি বিশেষ প্রজাতির বৃক্ষাঞ্চল দেখা যায়? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা, এটা কিন্তু পড়বে। এখানে চলে যাব পরের পাতার দিকে, এই পাতায় এইটুকু ওর মধ্যে বাকি উত্তরটা। এবার চলে যাবে লা প্লাটা নদী সম্পর্কে যা জানো লেখো, বা সম্পর্কে লেখো, এটা কিন্তু ছোট্ট প্রশ্ন। তারপর চলে যাবে এখানে, দেখো দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয় এবং কেন? তারপর দেখো এখানে রয়েছে যে আমাজন অববাহিকার অধিবাসীদের সম্বন্ধে যা জানো লেখো। তারপরে চলে আসবো এখানকে, ব্রাজিলকে পৃথিবীর এই কফি পাত্র বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপরে চলে যাব রিও ডি লা প্লাটা নদীর খাড়ির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব আমরা পরের দিকে, পরের পাতাতে। দেখো টিটিকাকা হ্রদ সম্পর্কে যা জানো লেখো। চলে যাব আমরা 139 চলে গেছি, 49-এ যাব। 49, এখানে একটা কোশ্চেন আছে, দেখো দক্ষিণ আমেরিকার নদীগুলি সম্পর্কে যা জানো লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়ার মতোই, পরীক্ষা কিন্তু আসবেই নানাভাবেই। এবার চলে যাব আমরা কত, 360 পাতাতে চলে যাব। 360 পাতাতে 57, দেখো 60 পাতাতে চলে যাব। এই 60 পাতা থেকে দেখো কতগুলো কোশ্চেন আমি শেয়ার করছি। দেখো টিকা লেখো সেলভা, 2 নম্বর দেখো পম্পাস, 3 নম্বর দেখো মানাউস, 4 নম্বর দেখো বেলেম, 5 নম্বর দেখো পারকাটা শেয়ার করেছি, 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর দেখো এই আটাকামা মরুভূমি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। চলে গেল 363 পাতা চলে গেল, 363 পাতা চলে গেল। এবার আসবো 386 পাতায়। এই 386 পাতায় চলে যাব, 386 পাতায়, হ্যাঁ 386 পাতায় চলে যাব। 386, 85, 86 পাতায়, 386 পাতায় চলে যাব। তাহলে আমাদের মোটামুটি সবগুলোই করা হয়ে যাবে। 386 পাতায় দেখো এখানে যে মার্ডার্লিং অববাহিকার পরিবহন ব্যবস্থা কিরূপ, অর্থাৎ অস্ট্রেলিয়ার পশু পাখি সম্পর্কে যা জানা লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু উত্তরটা এই পাতা থেকে পুরোটা এই পাতা পর্যন্ত, এই পর্যন্ত। এখানে দেখো আর্টেজিকুপ কাকে বলে, আর প্লায়া কি বা প্লায়া কি, আর আয়ার রকের বৈশিষ্ট্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এই উত্তরটা এই পর্যন্ত আছে। হ্যাঁ, এই পর্যন্তই কিন্তু এই 3টে উত্তর। চলে যাব পরের পাতার দিকে, পরের পাতার দিকে দেখো, পরের পাতায় চলে যাব। পরের পাতায় আছে কয়েকটা কোশ্চেন, দেখো এই নিউজিল্যান্ডের পশুপালন সম্পর্কে টিকা লেখো। তারপরে ক্যান্টারবেরি সমভূমি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে চলে যাব 389 পাতায় চলে গেছি। এবার 89 থেকে পরের পাতার দিকে আরো কয়েকটা কোশ্চেন আছে, 398 পাতায় চলে যাব। 398 পাতা হয়ে গেলেই 398 পাতা, 94, 98, 97 আর একটা পাতা। হ্যাঁ দেখো এখানে কয়েকটা কোশ্চেন দেখো। এখানে দেখো মার্ডার্লিং, এখানে একটা আগে বলি যে মার্ডার্লিং অববাহিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। আর এখানে নিচে কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা দেখো যে মার্ডার্লিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে মার্ডার্লিং অববাহিকার কৃষিকাজে উন্নত কেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব এই পাতা পর্যন্তই, এখানে ছিল এই পাতা পর্যন্ত সবকটা কোশ্চেন কিন্তু আমাদের শেয়ার করা হয়ে গেছে। আর কোশ্চেন আর আশা করছি নেই, হ্যাঁ না আর কোশ্চেন নেই, আর এখানে কোশ্চেন নেই, আর কোশ্চেন নেই, আর কোশ্চেন শেয়ার করিনি। তবে এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। তাহলে কিন্তু তারা পুজোয় ঘুরুক আর যাই করুক না কেন, ভাইফোঁটার নিকা যাই করুক, কিন্তু পড়াশোনাটা কিন্তু করতেই পারবে। তাই আমি বলবো যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু উপকৃত হবে।
আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু যত উৎসবে ঘোরোই না কেন, এই ঘোরার সাথে, সাথে আমি বলবো যে একটুখানি কোশ্চেন যদি একটুখানি সময় যদি ব্যয় করতে পারো যে এই প্রশ্নর পিছনে, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করো, আমরা সবাই পড়েছি। কিন্তু তার সাথে আমি বলবো যে প্রশ্নগুলো শেয়ার করলাম, এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক একটু পড়ো তাহলে কিন্তু 100% সফলতা আসবেই আসবে। তাহলে সফলতার জন্যই কিন্তু এটা পড়তে হবে। গুড বাই ফ্রেন্ডস।